সবার আগে লাশটা কে দেখেছে? আমি দেখেছিলাম স্যার, বিল্ডিং এ পেপার দিয়ে ফিরছিলাম, মনে হলো কিছু গন্ডগোল আছে, কাছে গিয়ে দেখি একটা মানুষ আছে ভেতরে। হ্যাঁ স্যার, আমি তো মর্নিং ওয়াকের জন্য বেরিয়েছিলাম, ওর কথাতে এখানে আসি। স্যার, দরজাটা খুলছে না, ইলেকট্রনিক সিস্টেম। স্যার, এর নাম আদিত্য খারে, বয়স 24 বছর, নাগপুরের বাসিন্দা। এর কাছ থেকে এই পার্টস আর মোবাইলটা পাওয়া গেছে, কিন্তু মোবাইলটা লকড আছে আর পাসওয়ার্ড ছাড়া খুলবে না। স্যার, এই গাড়িটা সোসাইটির কারণ নয় স্যার। আমি আশেপাশের ওয়াচম্যান, ধোপা সবাইকে জিজ্ঞেস করেছি, এই গাড়িটা আগে কেউ কখনো দেখেনি। আর লাইসেন্সে নাগপুরের অ্যাড্রেস। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার মুম্বাইয়ে, ওখান থেকে গাড়ির ডিটেল বার করো। আর লাইসেন্সের অ্যাড্রেসে নাগপুর আছে, ওখানকার থানাতেও খবর দিয়ে দাও। ঠিক আছে স্যার। ব্যাগটা তো কোনো দোকানের মনে হচ্ছে। মহাদেব স্টোর্স। স্যার, হতে পারে এই ব্যাগটা গাড়িতেই পড়েছিল আর খুনিরা আদিত্যকে সাফোকেট করার জন্য এটা ব্যবহার করেছিল। হতে পারে। একদিন সকালে রহস্যজনকভাবে আদিত্য নামের 24 বছরের এক যুবককে একটা গাড়ির মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়। ওই যুবকের নাম আর নাগপুরের তার ঠিকানা ছাড়া পুলিশের কাছে আর কিছুই ছিল না। পুলিশ তদন্ত করতে নেমে পড়ে এটা জানার জন্য যে আদিত্য কে ছিল, তাকে কে মেরেছিল আর কেন মেরেছিল। অটোপসি করতে হবে। উপর থেকে তো দেখে মনে হচ্ছে গলা টিপে খুন করা হয়েছে, কিন্তু গলায় কোনো আঙুলের চিহ্ন নেই। মুখ একটা প্লাস্টিকে ঢাকা ছিল, ওর জন্যই দম বন্ধ হয়েছে। আমায় ডিটেইলে পোস্টমর্টেম করতে হবে। স্যার, এই ছেলেটার নামটা তো জানি না, কিন্তু এখানে যাতায়াত করতো, অনেকবার বাড়ি থেকে অর্ডার করেছিল। ওর অ্যাড্রেস হলো A203 রাজ অ্যাপার্টমেন্ট। মনে হচ্ছে ওকে গলা টিপে মারা হয়েছে। গাড়ি লক ছিল, কিন্তু চাবিটা গাড়ির ভিতরেই ছিল। অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার তো বটেই। হ্যাঁ বলো। স্যার, এই ছেলেটার অ্যাড্রেস পেয়ে গেছি, কাছেই কোনো রাজ অ্যাপার্টমেন্টে থাকে। ঠিক আছে, তুমি ওখানে চলে যাও। স্যার। আদিত্য কি এখানেই থাকে? হ্যাঁ, এখানেই থাকে। কিন্তু কি হয়েছে? ও ঘুমোচ্ছে হয়তো। সত্যি?
স্যার 1 মিনিট। আদিত্য, স্যার এখানে তো নেই, কিন্তু কি হয়েছে? কোনো প্রবলেম? এটাই কি আদিত্য? হ্যাঁ স্যার ওই, কিন্তু কি হয়েছে ওর? মারা গেছে ও। কি? ঠিক তাই। এটা আদিত্যর বাড়ি? হ্যাঁ, ও আমার ছেলে। কি হয়েছে? না, এ হতে পারে না। আপনাদের নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। আগে না, 1 ঘন্টা আগেই আমরা মুম্বাই পুলিশ থেকে খবর পেয়েছি। স্যার আদিত্য আমার মতন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল। ও একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করত। আমরা স্যার এই ফ্ল্যাটটা শেয়ার করে থাকতাম। স্যার আমি এটার পাসওয়ার্ড জানি না। এটাকে ওই টেকনিক্যাল টিমের কাছে নিয়ে যাও। ইয়েস স্যার। স্যার আমি বুঝতে পারছি না এরকমটা কি করে হতে পারে, আর কখনই বা হলো? রাত 1:30 পর্যন্ত তো ও রুমেই ছিল। আমরা কথা বলছিলাম স্যার। তুমি রাতে ওকে ঘরের বাইরে বেরোতে দেখোনি না? না স্যার, আমি আমার রুমে চলে এসেছিলাম। ও রাত ওই 12:30 নাগাদ নিজের কাকার বাড়ি থেকে ফিরেছিল। আমিও আমার শিফট শেষ করে ফিরেছিলাম স্যার। তারপর আমরা কিছুক্ষণ কথাও বললাম। হাঁপিয়ে গেছি ভাই, বিরক্ত লাগছে, একটু চেঞ্জ দরকার। তাহলে তুই কি ভাবছিস, জব সুইচ করবি? সেটাই ভাবছি, করব কি করব না। কিন্তু কি হয়েছে ভাই, কোনো টেনশন আছে? না ভাই, লাইফের কয়েকটা গোল সেট করতে হবে, নাহলে এভাবেই চলতে থাকবে, এভাবেই ফ্রাস্ট্রেশন বাড়তে থাকবে। ঠিক বলেছিস তুই। আচ্ছা শোন, কাজলের ফোন আসছে, কাল কথা বলছি। গুড নাইট। গুড নাইট। হ্যাঁ কাজল। স্যার ওই সময় আমার গার্লফ্রেন্ড কাজলের ফোন আসে আর আমি আমার রুমে চলে যাই। আমরা এই আধা ঘন্টা মতন কথা বলেছি স্যার, আর আমি ঘুমিয়ে পড়লাম। তারপর কখনো ঘর থেকে বাইরে গেল, কি হলো আমি সত্যিই কিছু জানি না স্যার। ও কি কোনো কিছু নিয়ে চিন্তিত ছিল? স্যার আমি এরম কিছু ফিল করিনি স্যার, কিন্তু হ্যাঁ ও নিজের কাজ নিয়ে একটু টেনশনে ছিল, কিন্তু কিছু পরিষ্কার বুঝতে পারছিলাম না স্যার। জয় ওর ফোন নাম্বারটা দাও। অ্যাকচুয়ালি ওর ফোন লকড আর আমাদের কাছে ওর পাসওয়ার্ড নেই। হ্যাঁ রে, আদিত্য কি তোকে কিছু বলেছে? না বাবা, ও আমাকে তেমন কিছুই জানায়নি। আমরা অনেকক্ষণ কথা বলেছিলাম, কিন্তু আমার এক মুহূর্তের জন্য এটা মনে হয়নি যে ওর লাইফের কোনো সমস্যা আছে বা এরকম কিছু। ও খাবারও তো ঠিকঠাক খেলো, আমারও তো সব ঠিকঠাকই লাগছিল। কেউ আদিত্যকে মার্ডার কেন করবে? আচ্ছা, ওর কি কারোর সাথে কোনো শত্রুতা ছিল? না বাবা, আমি নিজেই শকড হয়ে গেছি। আমি কিচ্ছু বুঝতে পারছি না। স্যার ওই আদিত্যর মোবাইল নাম্বার পাওয়া গেছে, ওর ফোন রেকর্ডসের ডিটেলস চেয়ে পাঠিয়েছি। ওর বাবা মা? ওরা নাগপুর থেকে ফ্লাইট ধরে আসছে, সন্ধ্যাবেলা পৌঁছে যাবে। আদিত্যর কাজিন মিলিন্দ আর ওর বাবা মা এক্ষুনি পৌঁছে যাবে। কাল রাতে স্যার আদিত্য ওদের ওখানেই ছিল। গাড়িটা কার নামে রয়েছে? স্যার এই গাড়িটা আদিত্যর নামেই আছে, আরটিও থেকে জানা গেছে। স্যার গাড়ির উইন্ডো বা আশেপাশের কোনো জিনিস খোলা নেই, যাতে গাড়ি বন্ধ করে চাবিটা ভেতরে দেওয়া হয়েছে বোঝা যায়। ছেলেটার ওয়ালেট আর মোবাইল ওর কাছেই ছিল, মানে চুরির কেস একদমই নয়। আর ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই, যেমন আপনি বললেন ওর পাটা বাঁধা ছিল আর হাতটা সিট বেল্টের পেছনে আটকানো ছিল, বাঁধা ছিল না।
স্যার গাড়িটা 3 বার স্ক্যান করার পরেও দ্বিতীয় কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। হতে পারে ছেলেটাকে মারার পর গাড়িতে রাখা হয়েছে। যেই কাজটা করেছে খুব চালাকির সাথে করেছে, কোনো প্রমাণ রেখে কাজ করেনি। জয়কুমারের সঙ্গে আদিত্যর শেষবার দেখা হয়েছিল আর কথাও হয়েছিল। তুমি বলছিলে কোনো মেয়ের সাথে অনেক রাত অবধি কথা বলছিল? হ্যাঁ স্যার, কাজল নাম ওর। এক কাজ করো, জয়ের ব্যাপারে সবকিছু খোঁজ নাও। রাইট স্যার। কাল রাতে আমরা একসাথে খাবার খেয়েছিলাম। আদিত্য কি তোমায় কিছু বলেছিল যে ও কোনো ব্যাপার নিয়ে চিন্তায় আছে বা ভয় পাচ্ছে বা আর কিছু? না, ও তো সেরকম কিছুই বলেনি। গরম রুটি খেয়ে নে। আরে আদিত্য, মাত্র 2 বছর হয়েছে তুই কাজ শুরু করেছিস। তুই একজন ইঞ্জিনিয়ার, পুরো ক্যারিয়ারটা তোর সামনে পড়ে আছে। টেনশন করিস না, খেয়ে নে বাবা। কিন্তু বাবা ও ঠিক কথাই বলেছে। আজকালকার দিনে আমাদের লাইফের গোল আগে থেকেই ঠিক করে রাখা উচিত। কি ঠিক বলছি তো? সময়ের সাথে সাথে এগিয়ে যাওয়াটাও কিন্তু দরকার। কে জানে ভগবান তোর জন্য কোথায় কি রেখে দিয়েছেন। এভাবে লক্ষ্য আর জেদের পিছনে দৌড়দৌড়ি করে সবকিছু পাওয়া যায় না বাবা। তুমি একদম ঠিকই বলেছো কাকিমা। আদিত্য আমার বড়দার ছেলে। ও আমাদের বাড়িতে প্রায়ই আসা যাওয়া করতো। কাল রাত ডিনার করার পরে আমরা দুজন আমার ঘরে প্রায় 1.5 ঘন্টা মতন কথা বলি। আদিত্য, এই নে কফি। থ্যাঙ্কস। কি হয়েছে? কি এত ভাবনা চিন্তা করছিস? কিছু না ভাই, এমনিই ভাবছিলাম আর কি। জীবনে অনেক কিছু নিয়ে ভাবতে হয়, অনেক সিদ্ধান্ত নিতে হয়। কথাটা তো তুই ঠিকই বলেছিস, কিন্তু তুই কি ভাবছিস সেটা তো আমাকে বললি না। একটু খুলে বলবি? আসলে কি, আমাদের জীবনে কখনো কখনো কয়েকটা জিনিস খুব ভালো লাগে, ভীষণ এক্সাইটিং লাগে, খুব এনরিচিং লাগে, কিন্তু সেগুলো কখনো কখনো স্থায়ী হয় না, শেষ হয়ে যায়। তখন আমাদের মনে হয় যে যেমন আমরা এক্সপেক্ট করেছিলাম সেরকম হয় না, আর আমরা কিছু বুঝতে পারি না। তারপর আমরা যা করি, আমরা সেই স্মৃতিটাকে বয়ে বেড়াই, কিন্তু কোথাও না কোথাও একটা খটকা লেগেই থাকে যে যেটা ভেবেছি সেটা হলো না। আর সেটা ভোলানোর জন্য আমরা জীবনে নতুন গোলস, নতুন টার্গেট সেট করার কথা ভাবতে শুরু করি। কি ব্যাপার বলতো, হঠাৎ করে তুই এত ফিলোসফি ছাড়ছিস কেন? কোথাও প্রেম টেম করে ঝাড় খাসনি তো ভাই? এখন আমি বুঝতে পারছি ও আমাকে কাল রাতে কিছু কথা বোঝাতে চাইছিল, আর আমি বুঝতেই পারিনি ও কি বলতে চাইছিল। ওর অফিসের ব্যাপার নিয়ে কোনো চিন্তা ছিল কি? চিন্তা জানি না স্যার, কিন্তু আমার তো মনে হচ্ছে না এরকম কিছু হয়েছে। অফিসে এমন কি হতে পারে যাতে ওকে কেউ মেরে ফেলতে পারে? স্যার, আদিত্যর কোনোদিন কারোর সাথে লড়াই ঝগড়া হতো না। ও এরকম ধরনের ছেলেই ছিল না। ও খুবই সোজাসাপটা আর শান্ত ছেলে ছিল। কেউ ওকে এইভাবে মানার কথা কিভাবে ভাবতে পারে স্যার? ভিকি, ওটা খুলতে পারলে? একটুও কি এগিয়েছে? না স্যার, ও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল। ও নিজের ল্যাপটপকে খুব গোপন রেখেছে। স্যার 1 ঘন্টার মধ্যে আদিত্যর ফোন রেকর্ডস পাওয়া যাবে, কিন্তু এখন অবধি না ওর ল্যাপটপ খোলা গেছে না ওর মোবাইল। স্যার, আমি বুঝতে পারছি না আপনি আমাকে কেন সন্দেহ করছেন। আমি আপনাকে সত্যি বলছি, আদিত্য 1:30টা পর্যন্ত আমার সাথে ছিল। আমি শুতে চলে গেলাম, আরও কখন ঘর থেকে বেরোলো আমি কিচ্ছু জানি না স্যার, সত্যি বলছি। জয়, আচ্ছা তোমার গার্লফ্রেন্ডের নাম কাজল, তাই না? হ্যাঁ স্যার। আদিত্য চিনতো ওকে? স্যার, ও জানতো আমার একটা গার্লফ্রেন্ড আছে। কখনো দেখা করেছিল কি? স্যার, ও কাজলকে একবার দেখেছিল। আদিত্যর কোনো গার্লফ্রেন্ড ছিল তুমি জানো? হ্যাঁ স্যার, ও একবার বলেছিল ওর একটা গার্লফ্রেন্ড আছে। নাম কি ওর? নীনা। তুমি মেয়েটিকে কখনো দেখেছো? না স্যার, আদিত্য একবার বলেছিল ওর কথা, ব্যাস। এদের মধ্যে থেকে কারো গার্লফ্রেন্ডের কি এই মার্ডারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল? জয়ের গার্লফ্রেন্ড ছিল কাজল, আর জয়ের কথা অনুযায়ী আদিত্য তার গার্লফ্রেন্ড নিনার ব্যাপারে ওকে বলেছিল, কিন্তু কখনো ওর সাথে দেখা করায়নি। আদিত্যর মৃত্যুর রহস্য কি এখানেই কোথাও লুকিয়ে?
দেখুন, আপনাদের একটু অপেক্ষা করতে হবে। ডিটেল পোস্টমর্টেম হচ্ছে। আমাদের ছেলেকে কে মারলো? এখন তদন্ত চলছে, খুব তাড়াতাড়ি জানতে পারবেন। আচ্ছা, একটা কথা বলুন, আদিত্য কখনো কোনো নীনা নামের মেয়ের কথা বলেছিল? কে নীনা? নীনা? স্যার, আমি কোনো নীনাকে চিনি না। ইনফ্যাক্ট আদিত্যর সাথে আমার একবারই দেখা হয়েছিল। দেখো, আমি জানি জয় মিথ্যে কথা বলছে না। 6 জুন রাত 1:30 থেকে 2:15 পর্যন্ত ফোনে তোমার সাথে কথাগুলো বলছিল। স্যার, আমি তো বুঝতেই পারছি না যে এসবের মধ্যে আমাকে কেন টানা হচ্ছে। জয় আর আদিত্যর মধ্যে কোনো শত্রুতা বা তেমন কিছু ছিল? না স্যার, ওরা দুজন ফ্ল্যাটমেট ছিল। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এখন বন্ধ রয়েছে। স্যার, আদিত্য নিজের কাজিন মিলিন্দের সঙ্গে 10:30টায় শেষ কথা বলে। এটাই বলার জন্য ফোন করেছিল কি ও রাত্রে খেতে আসছে? তার আগে গত 2 দিন ধরে 444765467 এই নাম্বারে 60 বার কল করা হয়েছে। কি বলছো? কি কার নাম্বার এটা? স্যার, নাম্বারটা এখন সুইচ অফ বলছে, কিন্তু এটা কোনো অঞ্জলি নাম্বার। অঞ্জলি? এই অঞ্জলি আবার কি? ভাবছিলাম কেসের সম্পর্ক তো নীনার সাথে আছে। 15 মিনিটের মধ্যে অঞ্জলির ফুল ডিটেল, ওর বাড়ির অ্যাড্রেস সবকিছু জানতে পেরে যাবো স্যার। হ্যাঁ পার্থ, বলো। স্যার, ল্যাপটপ তো পারিনি, কিন্তু মোবাইল ট্র্যাক করতে পেরেছি। খুব ভালো। স্যার, কল লিস্ট চেক করছি। আদিত্য লাস্ট কল ওর কাজিন মিলিন্দকে করেছিল রাত 10:30টায়। হ্যাঁ, আমরাও কল রেকর্ড থেকে এই কথা জানতে পেরেছি। দুদিনের 60খানা কল কোনো নীনা নামের মেয়েকে করেছে। 1 মিনিট, নাম্বারটা 444765467, তাই তো? হ্যাঁ স্যার, এই নাম্বারটাই। ব্যাপারটা কি? কারণ ফোন কলের রেকর্ড অনুযায়ী এই নাম্বারটা তো কোনো অঞ্জলির নাম্বার। কিন্তু স্যার, আদিত্য এই নাম্বারটা নীনা নামেই ওর মোবাইলে সেভ করেছে। ঠিক আছে অরবিন্দ, হতে পারে এই অঞ্জলি আদিত্যকে নীনা নাম বলে ওর সাথে কোনো খেলা খেলছিল, বা অন্য কেউ আছে যে অঞ্জলির নাম আর ঠিকানা ব্যবহার করে আদিত্যর সাথে গেম খেলছিল। ডোন্ট ওয়ারি স্যার, 15 মিনিটের মধ্যে আমরা অঞ্জলির অ্যাড্রেস পেয়ে যাব। তুমি একটু সামলাও নিজেকে বাবা। আদিত্য তোমায় কখনো নীনার ব্যাপারে কিছু বলেছিল কি? না জেঠি, আদিত্য আমাকে কোনোদিন কিচ্ছু বলেনি, কিন্তু আমি বিশ্বাসই করতে পারছি না যে ওর সাথে নীনার কোনো সম্পর্ক ছিল, আর হয়তো সেই কারণেই ওকে মার্ডার করা হয়েছে। কেউ কেন মারবে আমার ছেলেকে? ও নিজের কেরিয়ার তৈরি করতে শহরে এসেছিল, নিজের কাজও তো মন দিয়েই করছিল, কারোর সঙ্গে তো কোনো শত্রুতা ছিল না। কেউ কেন আমার ছেলের প্রাণ নেবে? এক মেগা অ্যাপার্টমেন্ট স্যার, এই সেই ডকুমেন্টস যেটা দিয়ে সিম নেওয়া হয়েছিল স্যার। ফটোও আছে, নাম হলো অঞ্জলি। বলুন। অঞ্জলি আছে? ও আমার মেয়ে। কি হয়েছে? কোথায় ও? না স্যার, এটা আমার নাম্বার নয়, আর আমি কোনো আদিত্য বা নীনাকেও চিনি না। এটা তোমার নাম্বার নয়? না স্যার, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। তুমি কোথায় কাজ করো? কল সেন্টারে, ইনভেস্টমেন্ট কোম্পানির কল সেন্টার। স্যার, ব্যাপারটা কি বলুন তো, কি হয়েছে? একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নাম আদিত্য, সে খুন হয়েছে। আর খুন হওয়ার 2 দিন আগে আর খুনের দিন পর্যন্ত ও একটা নাম্বারে 60 বার কল করেছিল, আর সেই নাম্বারটা আপনার মেয়ে অঞ্জলির। এসব সত্যি নয়। দেখুন স্যার, আমি কোনো আদিত্য বলে কোনো ছেলেকে চিনি না। নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। আমি এই দুজনকেই চিনি না। কি খবর বলো? স্যার, আদিত্যর ল্যাপটপ তো এখনো খোলা যায়নি, তবে হ্যাঁ, ফ্রেন্ড স্কোয়ারে আদিত্যর পেজ পাওয়া গেছে। আর ওই মেয়েটা নীনা, ওকেও পাওয়া গেছে। ছবি আছে তার? হ্যাঁ স্যার, আমি 5 মিনিটের মধ্যে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। পাঠাও।
একে চেনো? না স্যার, স্যার এটা কে? এসব কি হচ্ছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমার খুব ভয় লাগছে স্যার। ওই ফোন নাম্বারটা পুলিশকে অঞ্জলি পর্যন্ত নিয়ে যায়। যদিও জয়ের কথা অনুযায়ী আদিত্য তার গার্লফ্রেন্ডের নাম নীনা বলেছিল, আর আদিত্যর মোবাইলেও সেই নাম্বারটা নীনা নামে সেভ করা ছিল। কিন্তু পুলিশ ওই নাম্বারের রেকর্ড অনুযায়ী অঞ্জলির কাছে পৌঁছে যায়। একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে পুলিশ নীনার ছবি পায়, যেটা সেই অঞ্জলির ছিল না। খেলাটা আসলে কি ছিল, কে খেলেছিল এই খেলাটা, আর আদিত্যর মৃত্যুর রহস্যটা কি ছিল? নীনা বয়স 24 বছর, সফটওয়্যার কোম্পানিতে জব করে। আর এই অঞ্জলি একটা কল সেন্টারে কাজ করে। স্যার অঞ্জলি গ্র্যাজুয়েটও না। তাহলে নীনাটা কে? ইয়েস স্যার। আচ্ছা, এই আদিত্য আর নীনার মধ্যে চ্যাট বা কোনো কথা তো নিশ্চয়ই হয়েছে, মানে মেসেজেস বা ওই ধরনের কোনো কিছু? হ্যাঁ স্যার, হয়েছিল। তো আপনি চাইছেন আমি নীনার আইপি অ্যাড্রেসটা খুঁজে বার করি? একদম ঠিক আছে স্যার, আমাকে একটু সময় দিন আপনি। ঠিক আছে। ওকে স্যার। স্যার আমি সত্যি বলছি আপনাকে, আদিত্য নীনার সম্বন্ধে আমাকে জাস্ট একবার বলেছিল, আমি ওকে আজ পর্যন্ত দেখিও নি। এই মেয়েটা করেটা কি? স্যার আমি জানি না স্যার। না স্যার, আদিত্য আমার কাছে নীনার ব্যাপারে কোনোদিন কিছুই বলেনি স্যার। আর আমারও এটা কোনোদিনও মনে হয়নি যে ওর প্রেম প্রেম নিয়ে কোনো সমস্যা আছে। আর স্যার যদি এরকম কিছু হতো, ও আমাকে, জয়কে বা আমার বাবা মাকে নিশ্চয়ই কিছু বলতো। স্যার ও আসলে খুবই ভালো ছেলে ছিল। লেগে রয়েছি স্যার, কিন্তু ঘুরে ফিরে একই জায়গায় আটকে যাচ্ছি। ট্রাই করতে থাক, ঠিক খুলে যাবে। বলো স্যার, নীনার আইপি অ্যাড্রেস পাওয়া গেছে। লোকেশন বলো। একটা সার্ভার থেকে। স্যার আইপি অ্যাড্রেস যে কম্পিউটারের সঙ্গে ম্যাচ করছে তার ইউজার নেম হলো অঞ্জলি। আর স্যার অ্যাড্রেসটাও অঞ্জলিরই। ঠিক আছে স্যার, অঞ্জলির অফিসে ঠিকানা পাওয়া গেছে। এই অঞ্জলি সবকিছু জেনেও না জানার ভান করছে। একবার ওকে হাতে পাই, তারপর ওর খবর নিচ্ছি। ইয়েস স্যার। অঞ্জলি, তুই কি জানিস ওই নীনা নামের মেয়েটাকে? মা, তুমি আমাকে সন্দেহ করছো? সেরকম কিছু নয় রে মা, কিন্তু এই নীনা তোরই ছবি, তোরই অ্যাড্রেস ব্যবহার করে সিম কার্ড কেন তুলবে বল? অঞ্জলি, অঞ্জলির টিম লিডারের সাথে দেখা করতে চাই। 1 মিনিট স্যার। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। না স্যার, আমি কোনো আদিত্য নামে ছেলেকে চিনি না। আচ্ছা, তাহলে এটাও বলো যে তোমার নাম নীনা নয়। অফকোর্স নট, আমার নাম নীনা নয়, আমার নাম অর্চনা। এই আদিত্যর সাথে তোমার নিশ্চয়ই কোনো না কোনো সম্পর্ক ছিল।
অঞ্জলি, অঞ্জলি কি হয়েছে মা? অঞ্জলি আদিত্যকে চিনতো। তোমার পক্ষে এটাই ভালো হবে সব সত্যি কথা বলে দাও। আর হ্যাঁ, এবার কোনো মিথ্যে কথা বলবে না। মা ব্যাপারটা কি বল না। আমি আদিত্যকে চিনতাম, কিন্তু কখনো দেখা করিনি। তাহলে তুমি ওকে কি করে চিনলে? ওই ইনভেস্টমেন্ট স্কিমের মার্কেটিং এর জন্য ফোন করেছিলাম আমি। ব্যাস এইটুকুই? ও আমার গলার আওয়াজ পছন্দ করতো, আমার সাথে কথা বলতে ওর ভালো লাগতো, কিন্তু আমার দিক থেকে কোনো কিছু ছিল না স্যার। স্যার আপনি বললেন না তো কবে ইনভেস্ট করছেন? আপনি তো এখনো পর্যন্ত নিজের নামটাই বললেন না। কেন? আমার নাম জানার পরে ইনভেস্ট করবেন স্যার। অ্যাকচুয়ালি আপনার আওয়াজটা ভীষণ মিষ্টি, কিন্তু এখনো আমি এটা বুঝতে পারছি না যে এই সুন্দর আওয়াজের পিছনের মানুষটি নিজে কতটা সুন্দর। এন্ড আই এম শিওর আপনার নাম তো আরো বেশি সুন্দর হবে। যদি আপনি বলে দেন তাহলে একটু হেল্প হয়ে যায় ম্যাডাম। নীনা। নীনা, দ্যাটস নাইস নেম। এবার আপনি ইনভেস্ট করবেন তো স্যার? হ্যাঁ। আপনি কি দেখা করবেন? স্যার এবার একটু বাড়াবাড়ি হচ্ছে, এটা আমার জব প্রোফাইল নয়। হতে পারে আপনি যা ভাবেননি তার থেকেও বেশি কিছু হতে পারে। আমি তো নিজের কাজ করছিলাম স্যার, আমি কি জানতাম এইসব হবে। তুমি ওকে নিজের আসল নামটা কেন বলনি? আমি আমার নিজের নামটা বলতে চাইনি। নামটা ভুল বললে আর মোবাইল নাম্বারটা আসল দিয়ে দিলে। জানি না স্যার কিভাবে জড়িয়ে পড়লাম, আমারও ওর সাথে কথা বলতে ভালো লাগতো। তারপরেও তুমি ওকে নিজের কলিগ অর্চনার ছবি দিয়ে ঠকালে। ও ফ্রেন্ড স্কোয়ারে বন্ধু হওয়ার জন্য জোর করছিল। নীনা এমবিএ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সব মিথ্যে ছিল। স্যার আমি সামনে আসতে চাইনি, এই জন্য অর্চনার ছবি দিয়ে দিই। আমি বিষয়টাকে আর বাড়াতেই চাইনি। তাহলে ব্যাপারটা কত দূর এগিয়েছিল সেটাও বলে দাও। আর বিষয়টা এত দূর এগিয়ে যায় যে কেউ আদিত্যকে প্রাণেই মেরে ফেললো। কে মেরেছে আদিত্যকে? আমি জানি না, আমি তো কখনো ওর সঙ্গে দেখাও করিনি। ও বারবার ফোন করতো, আমাকে বিরক্ত করতে থাকতো। অনেকবার বুঝিয়েছি আমায় ফোন করো না, আমাকে বিরক্ত করো না, শুনতোই না। খুব ভয় পেয়ে গেছিলাম স্যার, খুব ভয় লাগছিল। চলো তোমার কথা নয় বিশ্বাস করলাম, এবার তুমি বলো আদিত্য মারা যাওয়ার আগে তোমায় 60 বার কল করেছিল। তোমাদের দুজনের মধ্যে কি কথা হয়েছিল? আর আমাদেরকে কেন মিথ্যে কথা বলেছিলে যে তুমি নীনা আর অর্চনাকে চেনোই না? নিজের ফোন সুইচ অফ করে রেখেছিলে কেন? দেখো আমার সব কটা প্রশ্নের উত্তর তুমি কিন্তু সঠিক দেবে। আদিত্য প্লিজ আমায় বিরক্ত করো না, আমার ভালো লাগছে না। প্লিজ প্লিজ এবার বন্ধ করো। নীনা প্লিজ প্লিজ আমার কথাটা শোনো। আমি তোমাকে এটুকুই বলতে চাই, আমি তোমার ভীষণ খেয়াল রাখবো, তোমাকে খুব ভালো করে রাখবো আমি। এসব কি কথা বলছো আদিত্য? আমরা একে অপরকে ভালো করে চিনিও না। নীনা তুমি আমাকে চেনার সুযোগটাই বা কোথায় দিচ্ছ? তুমি তো আমার সঙ্গে দেখা না করেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছো। তুমি আদিত্যকে কি বলেছিলে? ইয়েস হয়ে গেছে, ল্যাপটপ খুলে গেছে স্যার। কিছু পাওয়া গেল? হ্যাঁ, আদিত্য নীনাকে 6 জুন সকালে কিছু লিখেছিল, আর তারই কয়েক ঘন্টা পর সকালেও লাশ পাওয়া যায়। খোলেই ফাইলটাকে। 4 মাস ধরে ফোন আর নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে তোমরা দুজন কন্ট্যাক্টে ছিলে। এটা কখনো হতেই পারে না যে তোমাদের দুজনের কখনো দেখা হয়নি। দেখা করিনি স্যার, আমি দেখা করতে চাইনি। অঞ্জলি তুমি আদিত্যকে এমন কি বলেছিলে যার জন্য ও টেনশন করছিল? স্যার আমি বুঝতে পেরে গিয়েছিলাম ওর সাথে জড়িয়ে আমি ভুল করে ফেলেছি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে যেন জিনিসটা না এগোয়। ওকে বলতেই থাকতাম যে আমাকে আর ফোন করো না, আমাকে আর বিরক্ত করো না, কিন্তু ওর কিচ্ছু যায় আসতো না। অঞ্জলি তোমার সিদ্ধান্তটা কি ছিল? স্যার আমি ওকে বলেছিলাম আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। আর এটাও মিথ্যে কথা ছিল? হ্যাঁ, কারণ আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। ওর কাছ থেকে সরে আসার জন্য মিথ্যে বলেছি। কিন্তু স্যার
আমি ওর সাথে কখনো দেখা করিনি, দেখাই করিনি। যখন মারবো কিভাবে? হ্যাঁ পার্থ, বলো। স্যার, আদিত্যর ল্যাপটপ খুলে গেছে। এমন কিছু কি পেলে যার থেকে খুনের সম্বন্ধে কিছু জানা যায়? হ্যাঁ স্যার, একটা লেটার পাওয়া গেছে যেটা ওর মৃত্যুর কয়েক ঘন্টা আগেই নিনাকে মেল করেছিল। আর স্যার, আদিত্যর মেল ইনবক্সও খোলা গেছে। অ্যাকচুয়ালি স্যার, ওটা সাইন ইনই থাকতো। আমি মেল ইনবক্সটা চেক করেছি। বেশ, ওই লেটারটা আমাকে ফরওয়ার্ড করো। ওকে স্যার। অঞ্জলি, ওই রাতে আদিত্য তোমাকে একটা লেটার পাঠিয়েছিল। ওই লেটারটা আমাদের হাতে এসে গেছে। অঞ্জলি, কিছু লুকিয়ে আর লাভ হবে না। হ্যালো, আমি ডক্টর বলছি। অটোপসি রিপোর্ট এসে গেছে। রিপোর্টে কি আছে? মৃত্যু দম আটকেই হয়েছে, কিন্তু গলা টিপে নয়। আর একটা চমক আছে। সেটা কি? পেটে 30টা আনডাইজেস্টেড পিলস পাওয়া গেছে। ওর লেখার লেটার থেকে ওর উদ্দেশ্যটা জানতে পেরেছি। অটোপসি অনুযায়ী এটা তো মার্ডার কেস মনে হচ্ছে না। ডিয়ার নিনা, আশা করি তুমি পরিতোষের সাথে সারা জীবন সুখে থাকবে। তোমাদের জীবন আনন্দে ভরে উঠুক, যা আমি কখনো পেলাম না। যদি আমি তোমাকে বোঝাতে পারতাম যে আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, আমি ব্যাপারটা নিয়ে খুব সিরিয়াস ছিলাম, কিন্তু তুমি আমাকে একটা বারের জন্য সুযোগ দিলে না। জীবনে এমন অনেক স্বপ্ন থাকে যেগুলো কখনো বাস্তবায়িত হয় না, কিন্তু মানুষ তারই মধ্যে নিজের সব কিছু খুঁজতে থাকে আর সেটাকে সব থেকে বড় বলে মনে করে। আর যখন সেটা হারিয়ে যায়, জীবনে বেঁচে থাকার কোনো মানেই থাকে না। তোমার সঙ্গে কাটানো কয়েকটা মুহূর্ত আমার কাছে এতটাই দামি যে তোমাকে ছাড়া আমি আমার জীবনে বেঁচে থাকার কথা ভাবতেই পারি না। আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি তখনই বুঝবে যখন আমি এই পৃথিবী ছেড়ে তোমার থেকে দূরে চলে যাব। যদি তুমি আমাকে একটা সুযোগ দিতে, যদি আমি তোমাকে এটা বলতে পারতাম যে আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারবো না। গুড বাই নিনা। এ জীবনে তো সম্ভব হলো না, আশা করছি পরের জন্মে হয়তো তুমি আমাকে ভালোবাসবে। আমি তার অপেক্ষা করব। তোমাদের কোনোদিন দেখা হয়নি? দেখা করিনি স্যার, আমরা কোনোদিন দেখা করিনি। আমি তোকে এটাও বলে দিয়েছিলাম যে আমার মনে ওর জন্য কিচ্ছু নেই। আমরা কোনোদিন ওকে ভালোবাসিনি। ও কখনো আমাদের ভালোবাসেনি। যখন ছোট ছিল ওর মা কত আদর করে স্কুল ইউনিফর্ম পরিয়ে দিত ওকে। আমি সবাইকে গর্ব করে বলতাম আমাদের ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, এখনো কোনো বড় কোম্পানিতে সার্ভিস করবে। ও জানতো না আমরা ওকে কত ভালোবাসতাম। ও বুঝলই না যে আমাদের একেবারে ও নিঃস্ব করে দিয়ে চলে গেল। অঞ্জলিকে অ্যাবেটমেন্ট টু সুইসাইড অর্থাৎ আত্মহত্যায় প্ররোচনার জন্য আটক করা হয়েছিল।
কিন্তু পরে সেই ধারা সরিয়ে তার বিরুদ্ধে প্রতারণার জন্য 420 ধারায় মামলা হয়। আপাতত সে জামিনে মুক্ত। আদিত্যের বাবা মা, তার বন্ধু, তার কাজিন মিলিন্দ এখনো পর্যন্ত কষ্ট পাচ্ছে যে আদিত্য কেন এরকম পদক্ষেপ নিল। যদি এদের মধ্যে কারো সঙ্গেও আদিত্য নিজের সমস্যার কথাটা প্রাণ খুলে বলতে পারত, তাহলে পরিস্থিতি হয়তো অন্যরকম হতো। হয়তো যেটা হয়েছে তা আটকানো যেত। আদিত্য ভালোবাসার জন্য নিজের প্রাণ দিল, সেই ভালোবাসার জন্য যার সাথে কখনো তার দেখা হয়নি। যখন একটা মানুষ নিজেই নিজের জীবন শেষ করে ফেলে, তখন তার জন্য কাকে দোষ দেওয়া যায়, কার বিরুদ্ধে অভিযোগ করা যায়? ভালোবাসা, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, নাকি অন্য কারোর উপর? যখন কেউ নিজেই নিজের প্রাণ নিয়ে নেয়, তখন সে নিজের অজান্তেই অনেকগুলো জীবন নষ্ট করে দেয়। সে কি এরকম ভাবে যে জীবন শেষ করে দিলে সব কষ্ট, সমস্ত অসুবিধা শেষ হয়ে যাবে? কেন নিজের দুঃখ, নিজের কষ্ট নিজের পরিবারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে বা প্রফেশনাল কাউন্সিলরের সঙ্গে কেউ শেয়ার করে না? কেন কষ্ট পেতে থাকে? কেন নিজেকে কষ্ট দিতে থাকে? কেন নিজেকে শেষ করে ফেলে? যেখানে আমাদের কাছে এরকম অনেক মানুষ আছেন যারা আমাদের খুব ভালোবাসে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল ডেস্ক থেকে আরও একটা নতুন কেসের সঙ্গে।